স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আজকেও কিন্তু গত কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে। 1210 কোটি টাকা লেনদেন হয়েছিল গত কার্যদিবসে, সেখানে আজকে 1111 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে, কিন্তু সূচকের অবস্থানটা আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। তো আমরা যদি দিন শেষে একটু সূচকের অবস্থানটা দেখি যে কোন অবস্থানে রয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক যেটা বলছিলাম পজিটিভ রয়েছে, ডিএসসির প্রধান সূচক 8 পয়েন্ট পজিটিভ থেকে 5894 পয়েন্টে রয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেটা দেখা যাচ্ছে দর হারানো এবং দর বাড়ার মধ্যে খুব একটা পার্থক্য নেই। এখানে 176টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বাড়লেও সেখানে দর হারিয়েছে 172টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখা যাচ্ছে 43টি। তো টার্নওভার যেটা বলছিলাম 1111 কোটি 49 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হচ্ছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফসি এর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে স্বাগত। জি, মার্কেট নিয়ে একটু শুরু করতে চাচ্ছি। মার্কেটের অবস্থান কেমন দেখছেন? আর লেনদেনের পরিমাণ যেখানে আমরা কিছুদিন আগেও দেখেছি যে 1200-1300 কোটি টাকা, মানে অ্যাভারেজে 1400 কোটি টাকাও কিন্তু লেনদেন হয়েছে, তো সেই জায়গা থেকে লেনদেনের পরিমাণটা কিছুটা কমে এসেছে, এটাকে কিভাবে দেখছেন? জি, আপনি লক্ষ্য করবেন আমাদের এই বর্তমান যে কমিশন চেয়ারম্যান উনি জয়েন করার পর মার্কেট একটু গতি পেয়েছিল এবং তারপরে নানামুখী কারণে মার্কেটটা তার সেই গতিটা হারিয়েছে। এখন মিশ্রভাবে মার্কেটটা চলছে। মার্কেটে নানা রকম বিষয় নিয়ে বিনিয়োগকারীরা আসলে খুবই সতর্ক আছে বলেই মনে হচ্ছে। কিছু শেয়ারের দাম যেটা অযৌক্তিকভাবে হয়তো নড়াচড়া করছে, এগুলো ছাড়া বাদবাকিতে মার্কেটে ঠিক যে একটা ভালো মোমেন্টাম আমরা লক্ষ্য করতেছি না। ইভেন যা অনলাইনে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম বিষয়ে নানামুখী কথাবার্তাও আছে। আমাদের মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ আছে ইরানের সাথে আমাদের আমেরিকার যুদ্ধ, সেটা রিলেটেড ম্যাটারেও অনেকে সতর্ক আছে। সো এই সতর্ক অবস্থান এবং একটা অর্থ বছরের শেষ হলো, নতুন অর্থ বছরে পা দিয়েছে বিনিয়োগকারীদের একটা নতুন ভাবে সবকিছু ভেবেচিন্তে কার্যক্রম করা, একটা বাজেট হলো, বাজেটের ইম্প্যাক্ট, সবকিছু মিলেই মার্কেটটা একটু মিশ্র অবস্থান দেখা যাচ্ছে। এই মিশ্র অবস্থানটা আশা করছি কিছুদিন অবজারভেশন হবে, তারপরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেটা আসলে মার্কেটের জন্য নেগেটিভ কিছু না, আমরা ধরে নিতে পারি যে টানা বেশ কিছুদিন একটা ভালো গতি ছিল, সেই জায়গা থেকে হয়তো একটা কারেকশনও হতে পারে, সেটাও হতে পারে। তবে একটা বিষয় যদি এখানে একটু আমরা নোটিস করি, আমার মনে হচ্ছে সেটা আপনিও নোটিস করেছেন, যে টানা কিন্তু একটা টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট রয়েছে সেখানে। যদি আমি একটু বলি যে টেক্সটাইল সেক্টরের টার্নওভার যদি বলি, সেই জায়গা থেকে দুটি সেক্টরের একটা সামিশন হয়ে যদি টার্নওভার ছাড়ায়, সেটাও হচ্ছে টেক্সটাইল সেক্টরের থেকে কম, অর্থাৎ টেক্সটাইল সেক্টরের টার্নওভার সবচেয়ে বেশি। তো এটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিনিয়োগকারীদের একটা এই সেক্টরটির প্রতি একটা আকর্ষণ বেড়েছে, কেন মনে হচ্ছে? জি, এটার আসলে অন্যতম যে কারণটা, এর মূল ট্রেন্ডটা শুরু হয়েছিল যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি বিভিন্ন দেশের উপরে শুল্ক আরোপ করলেন। সেই শুল্ক আরোপজনিত কারণে বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিল আমাদের পার্শ্ববর্তী বা অন্যান্য কম্পিটিটর তাদের তুলনায়, যেমন চায়না, ইন্ডিয়া, ভিয়েতনাম, এদের তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিল। এই যে আমাদের প্রধান যে প্রোডাক্ট রপ্তানি প্রোডাক্ট গার্মেন্টস, সেই গার্মেন্টস এর বেস কিন্তু টেক্সটাইল। সো এই সুবিধাজনক অবস্থানে থাকা জনিত কারণেই এই টেক্সটাইল সেক্টরের প্রতি আমাদের বিনিয়োগকারীদের আগ্রহটা তখনই বেড়েছিল এবং এখনো ধীরে ধীরে সেইটারই একটা ধারাবাহিকতা আমরা কন্টিনিউয়ালি লক্ষ্য করছি। অন্য একটা কারণ হলো, দেখবেন যে আমাদের মার্কেটে যেসব সিকিউরিটিজে কম্পারেটিভলি ক্যাপিটালের পরিমাণ কম, সেসব সিকিউরিটিজ নিয়ে নাড়াচাড়া করতে বিনিয়োগকারীরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। যারা কারসাজি করেন তারা এটা নিয়ে নাড়াচাড়া করেন। সো বিনিয়োগকারীদের আগ্রহ সবচেয়ে বেশি সেদিকে থাকে। তো টেক্সটাইল সেক্টরেও সেখানেও আমাদের যে পেইড আপ ক্যাপিটালের পরিমাণ আছে, কম্পারেটিভলি যতগুলো শেয়ার আছে সবগুলোতেই কম। এটাও একটা আগ্রহ অন্যতম কারণ। সবকিছু মিলে এই পজিটিভ ট্রেন্ডটা, এই দুটো কারণ মিলেই এখানে দেখা যাচ্ছে। কি মনে হচ্ছে এই সেক্টরটার মুভমেন্ট কি আরো বেশ কিছুদিন থাকবে? যদি এই পলিসিটা এই অবস্থাতে থাকে এবং বাংলাদেশ রপ্তানি কার্যক্রমে তার পজিটিভ ট্রেন্ডটা ধরে রাখতে পারে, ক্রয় দেশ বাড়ে, আমাদের রপ্তানি বাড়ে এবং এটাতে বিনিয়োগকারীরা যদি মনে করে যে সামনে আরো ভালো সুফল আসবে, তাহলে এটার অবস্থান আরো একটু ভালো হবে বলে আমরা আশা করছি। আর যদি অন্য কোনো কারণে, কারণ ট্রাম্পের আচরণ, তার কার্যক্রম তো আসলে আমরা সবসময় একই রকম দেখি না, নানা রকম ভোলাটিলিটি সেখানে আছে।
তো এরকম যদি ভোলাটাইল থাকে এবং ডিসিশন মেকিং এ সে যদি একরকম না থাকে, চেঞ্জ করে, তাহলে এই খাতে পরিবর্তন আসবে। আদারওয়াইজ ভালো অবস্থানটা থাকবে, খারাপ হওয়ার কোনো কারণ তো আমি দেখি না। আমি যদি আপনার কাছ থেকে একটা অন্যরকম একটু একটা প্রশ্ন করতে চাই যে এই যে জি। টেক্সটাইল সেক্টরের প্রতি যে বিনিয়োগকারীদের একটা আকর্ষণ, যেটা আমি শুরুতেই বলছিলাম, তো এটাকে কি আপনার আসলে যৌক্তিক মনে হচ্ছে? যদিও আপনি কিছুক্ষণ আগে বলছেন যে এটা আসলে ছোট পেইড আপের শেয়ার, এই কারণে হয়তো একটু বেশি মুভমেন্ট হচ্ছে, সেটা হতে পারে, কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে যে বিনিয়োগকারীদের যে আকর্ষণটা, এটা কি যৌক্তিক? অ্যাকচুয়ালি আমরা মার্কেটে ওভারঅল মার্কেট বিশ্লেষণে যেটা দেখি, যে মার্কেটে যত ট্রানজেকশন গুলো হয়, এই ট্রানজেকশন গুলো সবসময় সব শেয়ারের জন্য যে যৌক্তিক, আপনি এটা বলতে পারবেন না। হুম, হুম। অযৌক্তিক ভাবে কখনো কখনো কোনো ট্রানজেকশন হয়, এবং মার্কেটে এমন ম্যাটার আমরা অনেক দেখেছি। আমাদের যারা নিয়ন্ত্রক সংস্থা আছেন, তারা কোনো একটা শেয়ারের পার্টিকুলারলি দাম বাড়লে বিশেষ করে কোম্পানিতে একটা চিঠি দেন যে কোনো প্রাইস সেনসিটিভ ইস্যু আছে কিনা, যেটা কারণে শেয়ারের দাম বাড়ছে। কোম্পানি থেকে একটা রিপ্লাই আসে, না কোনো প্রাইস সেনসিটিভ ইস্যু নাই, অথচ সেই শেয়ারের দাম বাড়তে হুম, হুম। বাড়তে অনেক খারাপ পর্যায়ে যায়। সো সেটাকে আমরা কখনো যৌক্তিক বলতে পারি না। কিন্তু পার্টিকুলারলি কোনো একটা সেক্টরে বা কোনো একটা শেয়ারে যে রিয়েলি যৌক্তিক কারণ থাকে, তাহলে দাম বাড়াটা সেখানে অবশ্যই যৌক্তিক। টেক্সটাইল সেক্টরের জন্য যে কারণটা ব্যাখ্যা করলাম, সেই ব্যাখ্যার পিছনে এটা যৌক্তিক আছে। কিন্তু আবার অনেকগুলো শেয়ারের মধ্যে সবাই যে ভালো অবস্থান আছে, ভালো করতেছে বা আর্থিকভাবে তাদের ভালো করার সম্ভাবনা সামনে আছে, তেমন ম্যাটার কিন্তু সবার জন্য না। পুরো একটা সেক্টর বাড়লে, সেই সেক্টরের অন্যান্য শেয়ার একটা বাড়লে অন্যটা বাড়ে, সেই রেঞ্জে তাদের অনেকের বাড়তেছে। সো তাদেরটা যৌক্তিক না। এরকম ভাবে অযৌক্তিক ভাবেও কিছু শেয়ার মার্কেটে দাম বাড়ে। টেক্সটাইল সেক্টরের মধ্যে সেরকম দু একটা আছে, বাট কিছু কিছু আছে সেটা রিয়েলি যৌক্তিক। মার্কেটে আরো অনেক শেয়ার দেখবেন যেগুলোর দাম কেন বাড়তেছে আমি আপনি জানি না, কিন্তু সেটা যৌক্তিকতা আমরা ওই কারণে সেখানে খুঁজে পাবো না, কিন্তু দাম বাড়তেছে। সেটা কারসাজি বলেন, আর অন্য কোনো লুকায়িত বিষয় আছে যেটা মার্কেটে হয়তো আমরা অনেকে জানি না, তেমন কোনো বিষয় বলেন। সো এরকম বিষয় কাজ করে। টোটালি শেয়ারের দাম বাড়াতে তো আসলে দুটো ফ্যাক্টর কাজ করে, একটা ফিনান্সিয়াল ফ্যাক্টর, একটা হলো নন ফিনান্সিয়াল ফ্যাক্টর। আমরা ফিনান্সিয়াল ফ্যাক্টর নিয়ে অ্যানালাইসিস করে অনেক তথ্য পেতে পারি। নন ফিনান্সিয়াল ফ্যাক্টর পুরোটাই আমরা তো গেস করতে পারি না, জাজ করতে পারি না। তো সেটার ম্যাটারটা অনেকের কাছে গোপন তথ্য থাকে বা অনেক কোনো কার্যক্রম করে, সেটার কার্যক্রমের প্রেক্ষিতে এখানে একটা ফলাফল আসতে পারে। সো যৌক্তিকতা নির্ভর করে আসলে যিনি বিনিয়োগ করতেছেন, বিনিয়োগ করে ঝুঁকতেছেন, কোন লজিকে ঝুঁকতেছেন, সেই লজিকটাতে সেখানে কারসাজিও থাকে। কারসাজি তো কখনো যৌক্তিকতার কাতারে আমরা ফেলতে পারি না। জি, কিন্তু পুঁজিবাজারের সাথে রিলেটেড ব্যক্তিবর্গ যারা আছেন বা পুঁজিবাজার বিশ্লেষক যারা আছেন, তারা কিন্তু বলছেন যে এই যে ব্যাংকিং সেক্টরের মুভমেন্টটা আসলে যতদিন না হবে ততদিন আমরা এই বাজারে আমরা এই যে গতিটা হচ্ছে ওভাবে দেখতে পাবো না। যদি হচ্ছে টার্নওভারের কথা বলেন, সেই তারল্যতাও বাড়বে না, তারল্য প্রবাহটা বাড়বে না। আপনার কাছে কি মনে হচ্ছে? না, আসলে তারল্য প্রবাহ বা গতির সাথে আসলে আমি একমত না। ব্যাংকিং সেক্টর বা আমাদের পুঁজিবাজারের যে টোটাল ক্যাপিটালাইজেশন ক্যাপিটাল আছে, সেখানে একটা বড় পরিমাণ শেয়ার এই ব্যাংকিং সেক্টরের। সো ব্যাংকিং সেক্টরের শেয়ারের কোনো একটা শেয়ারের দাম যদি ১ টাকা বাড়ে, তো সূচকে সেটার একটা মারাত্মক বড় পরিবর্তন আসে। তো আমাদের সূচকের পরিবর্তন বড় দেখতে গেলে ব্যাংকিং সেক্টরের মুভমেন্টটা পজিটিভ লাগবে, এটা হুম, হুম। নিশ্চিত। আমাদের আর্থিক খাতে টোটাল ব্যাংক ছাড়াও কিছু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে, তাদের শেয়ারও বড়। সো এই জায়গাটাতে আসলে বিনিয়োগকারীদের আগ্রহ কম্পারেটিভলি কম থাকে। যদিও এখানে রিটার্নটা আমরা যদি বলি ডিভিডেন্ডের যে রিটার্ন, সেই রিটার্নটা কম্পারেটিভলি অনেক ভালো, কিন্তু তারপরে বিনিয়োগকারীদের আগ্রহ খুবই কম, কারণ তারা ক্যাপিটাল মানে গেইনে সেইটা বিশ্বাসী। কেন? এই যে ব্যাংকিং সেক্টর আপনি বলছেন বিনিয়োগকারীদের আকর্ষণ কম, ডিভিডেন্ড ভালো দেয়, ইপিএস ভালো আসে, মোটামুটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে ব্যাংকিং সেক্টরে আমরা বেশ ভালো দেখি, তো তারপরেও এই সেক্টরটির মুভমেন্টটা আমরা কেন দেখছি না? আসলে আমরা যেটা বলি যে ম্যাচিউরড বাজার, আমাদের বাজারটা এখন আসলে ওই লেভেলে ম্যাচিউরড হয়নি। আমরা গত কয়েক বছর ধরে যেটা দেখছি, বাজারে সক্রিয় যেসব বিনিয়োগকারী আছেন, তারা মূলত আসলে খুব দ্রুত লাভ পাবেন বা লাভ পাওয়ার নিশ্চিত কোনো তথ্য পেয়ে কাজ করতেছেন এমন বিনিয়োগকারী। অন্য বিনিয়োগকারী যারা, তারা নিষ্ক্রিয় হয়ে আছেন, কারণ বাজারের মুভমেন্টটা ওইরকম পজিটিভলি তো কোনো কিছু নাই। সো নিষ্ক্রিয় বিনিয়োগকারীর থেকে আপনি পুঁজিবাজারের ভালো কোনো ফলাফল, অর্থাৎ আপনি যেটা বলছেন যে ভালো ট্রানজেকশন হওয়া, এটা আপনি কখনো কোনো অবস্থাতে নিষ্ক্রিয় বিনিয়োগকারীর কাছ থেকে পাবেন না। সো যারা সক্রিয় বিনিয়োগকারী আছে, এই সক্রিয় বিনিয়োগকারীরা এখনো বাজারে ঠিক স্থিতিশীলতা আসলে যে ধরনের ম্যাচুরিটি তাদের হয়, সেই ম্যাচুরিটি তারা এখানে প্রদর্শন করতেছে না। তারা ম্যাচিউর, তারা প্রদর্শন করছেন না। ওনার পার্টিকুলারলি কোনো একটা শেয়ারের নিউজ পাচ্ছেন, ওই শেয়ারে অতি দ্রুত কিছু ক্যাপিটাল গেইন পাবেন, সেই আশায় সেটার পিছনে ঢুকছেন এবং সামান্য লাভ পাচ্ছেন, সেখান থেকে বেরোয় আসছেন। সো এক শেয়ার টু শেয়ার মুভমেন্ট হচ্ছে। ওভারঅল বাজারের যে পজিটিভ মুভমেন্টের জন্য যা যা দরকার, সেই জিনিসটুকু আমাদের বাজারে কিছুটা অভাব আছে, এবং সেটারই একটা
আমরা তার পুরো এটা দেখতে পাচ্ছি, ইম্প্যাক্টটা দেখতে পাচ্ছি বাজারের ভিতরে। সো বাজারে আমরা বিনিয়োগকারী আর ম্যাচুরিটি আচরণ করলেই বাজারে এই ম্যাচুরিটির ম্যাটারটা আপনি দেখতে পাবেন। সেক্ষেত্রে ভালো শেয়ার, যেসব শেয়ারে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যাবে অর্থাৎ ডিভিডেন্ড ভালো পাওয়া যাবে, এই আশায় শেয়ার বিনিয়োগকারী বিনিয়োগ করবেন, ওই শেয়ারের দিকে ঝোঁক তখন বাড়বে। তাহলে আপনার বক্তব্য থেকে আমরা আসলে এটা বলতে পারি যে এই বাজারে হচ্ছে ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট বলেন, ফান্ডামেন্টাল শেয়ারের মুভমেন্ট বলেন, সেক্ষেত্রে অবশ্যই বিনিয়োগকারীদের একটা ম্যাচিউরড আচরণ দরকার, তাই তো? আসবো একটু অন্য প্রসঙ্গে। জি, পলিসি রেট কমানো হয়েছে, 50 বেসিস কমানো হয়েছে, এটা নিশ্চয়ই আপনি জানেন। তো তারই পরিপ্রেক্ষিতে ব্যাংকে আমানতের সুদ কিন্তু কমে গেছে। তো এটার প্রভাব পুঁজিবাজারে কতটা পড়বে? জি, মানে আমরা যদি থিওরিক্যালি অ্যানালাইসিস বলি, সেই থিওরিক্যাল অ্যানালাইসিস আমরা বলতে পারি এরকম ভাবে যে যদি ব্যাংকে বিনিয়োগ করে যারা ডিপোজিট রাখবেন তারা কম রিটার্ন পান, তাহলে অবশ্যই যেসব জায়গায় তারা বেশি রিটার্ন পাবেন সেরকম জায়গার বিনিয়োগে তারা ঝুঁকবেন। সেক্ষেত্রে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার অল্টারনেটিভ আর একটা আছে পুঁজিবাজারে বিনিয়োগ। কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে সেই রিটার্নটাও তো একটা নিশ্চয়তা লাগবে। ব্যাংকে বিনিয়োগ করে একটা নিশ্চয়তা আছে, পুঁজিবাজারে থাকে যদি এই নিশ্চয়তাটা আমরা এনশিওর করতে পারি যে তুমি এখানে এই শেয়ারে বিনিয়োগ করলে ব্যাংকে যে রেটে তুমি রিটার্ন পাচ্ছ তার থেকে পুঁজিবাজার থেকে তোমার রিটার্নের পরিমাণ ভালো হবে, তাহলে তারা পুঁজিবাজারের দিকে ঝুঁকবেন। কিন্তু একটা বিষয় আমি এর আগেও অনেকবার বলেছি, এখনো বলছি, যে পুঁজিবাজারে বিনিয়োগ করে নিশ্চিত রিটার্ন প্রতি বছর পাওয়ার অন্যতম জিনিস যেটা ক্যাশ ডিভিডেন্ড। আমরা সেই ক্যাশ ডিভিডেন্ডের উপরে সরকারের কর আরোপের ফলে ডিভিডেন্ড যখন আমার প্রকৃত ভোক্তার হাতে আসে তখন সেই পরিমাণটা অনেক কম আসে। এই যে কম আসা, এই কম আসা জনিত কারণে ডিভিডেন্ডে উৎসাহী আমাদের পুঁজিবাজারে যারা বিনিয়োগ করেন তারা ডিভিডেন্ডে উৎসাহী হচ্ছেন না। কারণ আমি ঠিক অযৌক্তিক ভাবে মনে করি এই করটা চাপানো হয়। একটা কোম্পানি ট্যাক্স দেওয়ার পরে তার ট্যাক্স দেওয়ার যে প্রফিট, সেই প্রফিট থেকে সে ডিভিডেন্ড দেয়, সেই প্রফিটের যারা মালিক অর্থাৎ শেয়ার হোল্ডার তাদের হাতে আসার পরে তাদেরকে আবারও কেন এটার উপরে ট্যাক্স দিতে হবে? সেইটা যদি করমুক্ত করা যায়, ডিভিডেন্ডটা যতটুকু তিনি পাবেন, যে পার্সেন্টেজে ক্যালকুলেশন করছেন সেটা পাবেন, সেটাই তার হাতে আসবে, তখনই সে ডিভিডেন্ডে উৎসাহী হয়ে যাবে। সো মার্কেটে এই সুদের হার এখনো যেটা আছে, ডিভিডেন্ডের এভারেজ হার যখন এর থেকে বেশি না আসবে ততক্ষণ পর্যন্ত পুঁজিবাজারে ওই ফান্ডটা আসবে না, বরং অল্টারনেটিভ জায়গাতে চলে যাবে। আমাদের মার্কেটে অল্টারনেটিভ আরো কিছু জায়গা আছে যেসব জায়গায় ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা যায়, যেগুলো একটু রিস্কিও, পুঁজিবাজারও রিস্কি। সো পুঁজিবাজারের সাথে রিস্কি ওইসব জায়গাতে পুঁজিবাজারের রিটার্নটা নিশ্চিত করতে হবে, তাহলে ওই ফান্ডটা পুঁজিবাজারে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক জাকির হোসেন এফসি এর সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।